নমস্কার, আমি মানস অধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক ষোড়শ মহাজনপদ প্রথম পর্ব। এই ক্লাসে আজ আমরা জানব ষোড়শ মহাজনপদ কিভাবে উৎপত্তি লাভ করল। আমরা জানি যে আদিম মানুষ গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করত বা বসবাস করত। তাহলে এমন কি ঘটল যার কারণে মানুষ গোষ্ঠী জীবন ছেড়ে সভ্যতা স্থাপনের দিকে এগিয়ে গেল? নিঃসন্দেহে কিছু তো একটা কারণ আছে। কোনো কিছু কারণ ছাড়া তো আর কোনো কিছু ঘটতে পারে না। ইতিহাস হলো কারণ ও তার রেজাল্টের বিষয়বস্তু। তাই মহাজনপদের উৎপত্তি লাভেরও কিছু কারণ থাকাটা স্বাভাবিক। সেই কারণকে জানতে গেলে আমাদের কিছুটা পিছনের দিকে যেতে হবে। প্রাচীন ভারতের ইতিহাসের কথা এলে আমাদের মানসপটে ভেসে ওঠে বিভিন্ন রাজত্বের কথা, যেমন মগধের চক্রবর্তী সম্রাট অশোকের রাজত্ব, গুপ্ত বংশের নরপতি সমুদ্রগুপ্তের রাজত্ব, পাল বংশের নরপতি দেবপালের রাজত্ব, সেন বংশের নরপতি বল্লাল সেনের রাজত্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই রাজত্ব বা সাম্রাজ্য গঠনের কাজ কবে শুরু হয়েছিল এবং কিভাবে তা পরিপূর্ণতা পেতে লাগলো তা জানবো আজকের এই ক্লাসে। হরপ্পা সভ্যতাকে রাজত্বের ইতিহাসের প্রাথমিক স্তর বলে বিবেচনা করা হয়। হরপ্পা সভ্যতার পর আসে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতার সময়কাল ছিল 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। বৈদিক সভ্যতা প্রতিষ্ঠা করেছিল আর্যরা। বৈদিক সভ্যতার সময়কালকে দুই ভাগে ভাগ করা হয়। 1500 বিসি থেকে 1100 বিসি পর্যন্ত প্রাথমিক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ এবং 1100 বিসি থেকে 600 বিসি পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ ছিল মহান সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সময়। অন্যান্য জিনিসের মধ্যে এই যুগের লেখালেখি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, অর্থাৎ এই যুগে বহু মহাকাব্য রচিত হয়েছিল। কৃষিরও বিকাশ ঘটেছিল বহুল পরিমাণে। প্রাথমিক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে সবথেকে বড় রাজনৈতিক একক ছিল জন। সবথেকে বড় রাজনৈতিক একক ছিল জন। এই সময় ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। এই সময় মানুষ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। রাজশক্তি না থাকার কারণে মানুষ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। এক একটি গোষ্ঠীতে একই উপজাতির মানুষ বসবাস করত, অর্থাৎ দুটো গোষ্ঠী থাকতো তাহলে এই গোষ্ঠীতে যে উপজাতির মানুষ বসবাস করত এই গোষ্ঠীতে কিন্তু সেই উপজাতির মানুষ বসবাস করত না। একটা গোষ্ঠীতে কেবলমাত্র একই উপজাতির মানুষ বসবাস করত। এই উপজাতি বা গোষ্ঠী শব্দটিকে জন শব্দের দ্বারা আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ জন কথাটির অর্থ হলো উপজাতি বা গোষ্ঠী। এই জন কতগুলো বিষ নিয়ে গঠিত হতো। এই বিষর প্রধানকে বলা হতো বিষপতি। আবার এক একটি বিষ কতগুলি গ্রাম নিয়ে গঠিত হতো। এই গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। আবার এক একটি গ্রাম কতগুলি কুল নিয়ে গঠিত হতো। এই কুলের প্রধানকে বলা হতো কুলপা বা কুলপতি। 1500 বিসি থেকে 1100 বিসি পর্যন্ত এইভাবে রাজনৈতিক সংগঠনগুলি গড়ে উঠেছিল, অর্থাৎ প্রাথমিক বৈদিক যুগের সময়কালে এইভাবে জন, বিষ, গ্রাম, কুল এইভাবে রাজনৈতিক সংগঠনগুলি গড়ে উঠেছিল। এরপরে আসে পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ একটি প্রধান জীবিকা হিসাবে আত্মপ্রকাশ করে। এই সময় থেকে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এই সময় ভারতের গাঙ্গেয় সমভূমিতে, অর্থাৎ এই জায়গাটাতে গাঙ্গেয় সমভূমিতে লৌহ আকরিকের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। কৃষিকাজে এবং অস্ত্রশস্ত্র তৈরিতে লোহার ব্যবহার প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। ফলে কৃষিকাজের প্রভূত উন্নতি সাধন ঘটে, কারণ কৃষিকাজে যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হতো সেই সব যন্ত্রগুলি লোহার তৈরি হতে লাগলো। আবার যুদ্ধক্ষেত্রে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সেগুলিও লোহার তৈরি হতে লাগলো। ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রশস্ত্রেরও উন্নতি সাধন ঘটে। পরবর্তী বৈদিক যুগে ঋগ বৈদিক যুগে গড়ে ওঠা কতগুলি জন একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় রাজনৈতিক ক্ষেত্র গঠন করে, যা জনপদ নামে পরিচিতি লাভ করে। জনপদ বলতে বোঝায় যে যেখানে জনগণের পদ বা পা পড়েছে,
অর্থাৎ মানুষের পদচারণার স্থান। যে ভৌগোলিক অঞ্চলে কোনো উপজাতি বা গোষ্ঠীর পদ বা পা পড়েছিল, যে অঞ্চলে বসবাস করত, সেই ভৌগোলিক অঞ্চল বা এলাকাকে বলা হতো জনপদ। সেই ভৌগোলিক অঞ্চল বা এলাকাকে বলা হতো জনপদ। প্রত্যেকটি জনপদের এক একটা নির্দিষ্ট সীমারেখা ছিল এবং এই জনপদ শাসন করত নির্দিষ্ট একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে বলা হতো জনপদী। সেই সময় কোনো কেন্দ্রীয় রাজশক্তি না থাকার জন্য জনপদগুলি একে অপরের সাথে সর্বদাই যুদ্ধ বিবাদে লেগে থাকতো। এখন যুদ্ধ হলে স্বাভাবিকভাবে একটা জনপদ হেরে যাবে, অর্থাৎ পরাজিত হবে, আর একটা জনপদ জয়ী হবে। যে জনপদ জয়ী হতো সেই জনপদের জনপদিন হেরে যাওয়া জনপদের জনপদিনের থেকে উপঢৌকন গ্রহণ করত। এখানে উল্লেখ্য যে এই জনপদিন কিন্তু, অর্থাৎ জয়ী জনপদিন কিন্তু কখনো হেরে যাওয়া জনপদটিকে অ্যাকুয়ার করতো না, অর্থাৎ দখল করতো না। এর কারণ কি না, তখন প্রতিটি জনপদে বসবাসকারী মানুষজন কৃষিকাজের সাথে যুক্ত ছিল। এই কৃষিকাজের ফলে যে পরিমাণ শস্য উৎপন্ন হতো তার কিছুটা পরিমাণ কর হিসাবে জনপদিনকে দিতে হতো। এইভাবে একটি জনপদে মোট যে পরিমাণ কর জমা হতো তার পরিমাণ এই উপঢৌকনের থেকে অনেক কম ছিল। তাই জয়ী জনপদের রাজা পরাজিত জনপদ অধিকার করত না। এই নিয়মটি 600 BC অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের শেষ পর্যন্ত চলেছিল। পরবর্তী বৈদিক যুগের পরে ছিল অন্ধকারময় যুগ। এই অন্ধকারময় যুগ ছিল চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার সময়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে রাজ্য গণরাজ্য স্থাপনের প্রক্রিয়ার পাশাপাশি আরও দুটি যুগান্তকারী ঘটনা ভারতের অভ্যন্তরীণ রূপান্তরের সাথে যুক্ত। এগুলি হলো হরপ্পা নগর সভ্যতার বিলোপের প্রায় 500 বছর পর নতুন নগরের উত্থান এবং ব্রাহ্মণ্য ধর্মের সমান্তরালে বৌদ্ধ, জৈন ইত্যাদি প্রতিবাদী ধর্মমতের উত্থান ও বিকাশ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থাৎ মহাবীর ও বৌদ্ধদেবের ধর্মপ্রচারকালে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি। এই সময় অনেক রাজ্যের পতন ঘটে, আবার নতুন রাজ্যের উত্থানও ঘটে। এই সময়কালে অন্ধকারময় যুগের এই সময়কালকে বলা হয় ষোড়শ মহাজনপদের যুগ। বৈদিক যুগের পর কৃষিক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা যায়। এই সময় উৎপাদিত শস্যের পরিমাণ অনেক বেশি হতে লাগলো, ফলে জনপদের রাজাকে প্রদত্ত করের পরিমাণ অনেক বেশি হয়ে পড়ল। এই কারণে জয়ী জনপদের রাজা পরাজিত জনপদের রাজার থেকে উপঢৌকন গ্রহণ করতে নারাজ হলো। অর্থাৎ আগে যে উপঢৌকন গ্রহণ করত সেই উপঢৌকন গ্রহণ করতে তিনি আর রাজি হলেন না। তার পরিবর্তে হেরে যাওয়া জনপদটিকে নিজ রাজত্বভুক্ত করে নেওয়াটাকে শ্রেয় বলে মনে করতে লাগলো। এইভাবে বিভিন্ন জনপদের রাজা একাধিক জনপদগুলিকে অধিকার করল। ফলে অনেকগুলি জনপদ মিলে একটি বৃহৎ রাজনৈতিক ক্ষেত্র বা বৃহৎ জনপদ গঠন করল। এই বৃহৎ জনপদটি মহাজনপদ নামে পরিচিতি লাভ করল। মহাজনপদ একটি সংস্কৃত শব্দ। মহাজন কথার অর্থ হলো বৃহৎ রাজা এবং মহাজনপদ শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য। মহাজনপদ শব্দটির ব্যবহার থেকে অনুমিত হয় যে জনতার অবস্থান বিশিষ্ট এই অঞ্চলগুলি এককভাবে সাধারণ জনপদের থেকে আয়তনে অনেক বড়। স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে এইসব জনবসতি অধ্যুষিত অঞ্চলগুলি নিশ্চয়ই কোনো না কোনো নেতা বা রাজনের দ্বারা পরিচালিত হতো এবং আর্থিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে রাজন নিয়ন্ত্রিত শৃঙ্খলাবদ্ধ জীবনধারা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সূচনা থেকে মগধের উত্থান পর্যন্ত সময়কালকে বলা হয় ষোড়শ মহাজনপদের যুগ। এবার জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্যগুলি আমরা একটু দেখে নিই। জনপদগুলির উদ্ভব হয় কখন না খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত, অর্থাৎ মহাকাব্যের যুগে। কিন্তু মহাজনপদগুলির উত্থান হয় কবে? খ্রিস্টপূর্ব 600 অব্দে, অর্থাৎ জনপদগুলির উদ্ভবের অনেক পরে। বৈদিক যুগে জনপদগুলি দীর্ঘ সংগ্রামের পর মহাকাব্যের যুগে জনপদে পরিণত হয়, আর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে
অবিরাম যুদ্ধের ফলে বৃহৎ রাষ্ট্ররূপে মহাজনপদগুলির উত্থান ঘটে। মহাজনপদের আয়তন জনপদের আয়তনের থেকে অনেক বড় ছিল, অর্থাৎ আয়তনের দিক থেকে যদি দেখা যায় তাহলে জনপদের আয়তন অনেক ছোট ছিল এবং মহাজনপদের আয়তন অনেক বড় ছিল। আয়তনে জনপদগুলি ছোট হওয়ার ফলে জনসংখ্যাও অনেক কম ছিল এবং মহাজনপদের যেহেতু আয়তন বড় তার জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি ছিল। জনপদগুলির সময়কালে ভারতীয়দের রাজনৈতিক চেতনা ছিল প্রাথমিক স্তরে, কিন্তু মহাজনপদের যুগে ভারতীয়দের রাজনৈতিক চেতনার উন্মেষ বিশেষভাবে ঘটেছিল। জনপদগুলির স্থায়ী সেনাবাহিনী ছিল না। যুদ্ধের সময় সৈন্যবাহিনী গঠন করা হতো, তাছাড়া জনপদগুলির সৈন্য সংখ্যা কম ছিল। অপরদিকে মহাজনপদগুলি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিল এবং জনপদগুলি অপেক্ষা মহাজনপদগুলির সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। জনপদগুলিতে কর ব্যবস্থা গড়ে ওঠেনি। শাসককে জনগণ কিছু স্বেচ্ছা কর ও কিছু দ্রব্য দান করত, ফলে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ছিল খুবই দুর্বল। অপরদিকে মহাজনপদগুলিতে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে উঠেছিল। জনগণ শাসককে বা রাজাকে নিয়মিত কর দিত, ফলে মহাজনপদগুলির অর্থনৈতিক কাঠামো ছিল শক্তিশালী। জনপদগুলির সম্পদ নির্ধারণ করা হতো গরুর সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ জনপদের প্রধান সম্পদ ছিল গরু। অপরপক্ষে মহাজনপদগুলিতে কৃষির মাধ্যমে অর্থনীতির বিকাশ ঘটে, ফলে উৎপাদিত শস্য সম্পদে পরিণত হয়। অবশ্য মহাজনপদের যুগে গরুও অন্যতম প্রধান সম্পদ ছিল। জনপদগুলিতে শাসক বা জনপদিনের ক্ষমতা ছিল কম, তবে জনপদের শাসক শ্রেণী ছিল জনগণের পিতৃতুল্য ও রক্ষাকর্তা। অপরদিকে মহাজনপদগুলির শাসক শ্রেণীর ক্ষমতা ছিল অনেক বেশি এবং শাসক শ্রেণী ছিলেন স্বৈরাচারী। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক অবস্থা জানার জন্য হেমচন্দ্র রায়চৌধুরী বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরোত্তর নিকায়া এবং জৈন গ্রন্থ জৈন ভগবতী সূত্রের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। পুরাণ গ্রন্থের সাহায্যও নেওয়া যেতে পারত, কিন্তু এখানে প্রজাতান্ত্রিক রাজ্যগুলির উল্লেখ না থাকায় পুরাণের বিবরণ সার্বিক নয়। অঙ্গুত্তর নিকায় গ্রন্থের পাশাপাশি মহাবস্তু গ্রন্থ থেকেও কিছু উপাদান পাওয়া গেছে। বৌদ্ধ ও জৈন উভয় গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। এই সময় ভারতে কেন্দ্রীভূত রাজতন্ত্র বা ঐক্যবদ্ধ বৃহত্তর রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি। 16টি ছোট ছোট রাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। এদেরকে বলা হয়েছে ষোড়শ মহাজনপদ। মগধের নেতৃত্বে বৃহৎ সাম্রাজ্য গড়ে ওঠার পূর্ব পর্যন্ত সময়কালকে তাই ষোড়শ মহাজনপদের যুগ নামেও আখ্যায়িত করা হয়। তবে বৌদ্ধ ও জৈন গ্রন্থে 16টি মহাজনপদের উল্লেখ থাকলেও নামের মধ্যে কিছুটা প্রভেদ লক্ষ্য করা যায়। অঙ্গুরোত্তর নিকায়া উল্লেখিত 16টি মহাজনপদ হল অঙ্গ, মগধ, কাশী, কোশল, বৃজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার ও কম্বোজ। এই হলো অঙ্গুরোত্তর নিকায়াতে উল্লেখিত 16টি মহাজনপদ। ভগবতী সূত্রে উল্লেখিত 16টি মহাজনপদ হল অঙ্গ, বঙ্গ, মগধ, মলয়, মাল, অচ্ছ, বৎস, কচ্ছ, পর বা পাণ্ড বা পৌণ্ড, লাড বা রাঢ়, বজ্জি বা বৃজি, মেলি, কাশী, কোশল, অবহ ও সুত্ত। অঙ্গুরোত্তর নিকায় এবং ভগবতী সূত্রে যে ষোড়শ মহাজনপদ সম্পর্কে যেসব তথ্য দেয়া আছে তাদের মধ্যে কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে সেটা একটু দেখে নিই। অঙ্গুরোত্তর নিকায়া উল্লেখিত মহাজনপদের সংখ্যা 16টি এবং ভগবতী সূত্রে উল্লেখিত মহাজনপদের সংখ্যা 16টি। অঙ্গুরোত্তর নিকায়াতে অশ্মক রাজ্যটি ছাড়া বাকি যে রাজ্যগুলি উল্লেখ আছে, অর্থাৎ বাকি যে 15টা রাজ্য আছে বা মহাজনপদ আছে সেগুলো সবই উত্তর ভারতে অবস্থিত বলে দেখানো হয়েছে। ভগবতী সূত্রে উত্তর ভারতীয় রাজ্যগুলি ছাড়াও পূর্ব ও দক্ষিণ ভারতীয় রাজ্যের
উল্লেখ রয়েছে। অঙ্গুত্তর নিকায়াতে বৃহত্তর ভারত প্রতিফলিত হয়নি, কিন্তু ভগবতী সূত্রে বৃহত্তর ভারত প্রতিফলিত হয়েছে। উভয় গ্রন্থে অর্থাৎ অঙ্গুরোত্তর নিকায়া এবং ভগবতী সূত্র গ্রন্থে উল্লেখিত 16টি মহাজনপদের মধ্যে 6টি মহাজনপদ ছাড়া অন্যান্য নামগুলির মিল পাওয়া যায় না। অঙ্গুরোত্তর নিকায়া এবং ভাগবতী সূত্রে যে 6টি মহাজনপদের নাম পাওয়া যায় সেগুলি হল অঙ্গ, মগধ, বৎস, বজ্জি বা ব্রিজি, কাশী ও কোশল। ভগবতী সূত্রের তালিকার তুলনায় অঙ্গুরোত্তর নিকায়াতে উল্লেখিত তালিকা বেশি গ্রহণযোগ্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনৈতিক ইতিহাসের উপাদান রূপে অঙ্গুরোত্তর নিকায়ের গুরুত্ব ভগবতী সূত্রের থেকে অনেক বেশি। মহাবস্তুতে শিবি ও দর্শন নামে দুটি মহাজনপদের উল্লেখ রয়েছে, কিন্তু সেখানে গান্ধার ও কম্বোজের নাম অনুপস্থিত। বিভিন্ন গ্রন্থে প্রাপ্ত ষোড়শ মহাজনপদের নামগুলির মধ্যে সাদৃশ্য থাক বা না থাক, আলোচ্য সময়ে ভারতবর্ষ একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে যে বিভক্ত ছিল এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মহান জনপদগুলি তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সামরিক শক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত ছিল। ষোড়শ মহাজনপদের মধ্যে 14টি ছিল রাজতান্ত্রিক, আর বাকি 2টি ছিল গণরাজ্য বা প্রজাতান্ত্রিক। উল্লেখযোগ্য বিষয় হল অসমক মহাজনপদ বাদে বাকি সব মহাজনপদগুলি উত্তর ভারতে অবস্থিত। একমাত্র অসমকই দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ সম্পর্কিত আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে 16টি মহাজনপদকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।